হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইমার্স মাইন্ড, তোমাদের ফিজিক্সে ওয়ান স্টপ ডেস্টিনেশন। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো ক্লাস 12 এর যে টপিকটা আমরা শুরু করেছিলাম যে ইলেকট্রোস্ট্যাটিক্স, আর ইলেকট্রোস্ট্যাটিক্সে মোটামুটি অনেকগুলো লেকচার্স হয়ে গেছে, কিন্তু এই যেহেতু চ্যাপ্টারটা বড় আর আমি চাই না যে এখান থেকে কোনো পার্ট মিস হোক, তাই জন্য প্রত্যেকটা পার্টকে আমরা ধীরে ধীরে কভার করছি। ফাইন। তো আগের দিনকে যেটা আমরা করেছিলাম, আমরা ডাইপোল নিয়ে কথাবার্তা বলেছিলাম। আজকে ডাইপোলের যে পরের যে জিনিসটা সেটা নিয়ে ডিসকাস করবো। তাহলে চলো দেখি ডাইপোল নিয়ে আর যে জিনিসটা করার আছে সেই জিনিসটা দেখি। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে টর্ক। তোমরা টর্ক সম্বন্ধে আগে অনেক কিছু হয়তো পড়ে ফেলেছিলে ক্লাস 11-এ, রোটেশনাল মোশন সেই জায়গাতে। তো সেখান থেকে একটা জিনিস ধরো তোমাদের খুব ভালো করে মনে থাকার কথা, যদি না মনে থাকে সেই জায়গাটা একটু রিভাইজ করে দিই, তারপরে এই জায়গাটাতে ফিরে আসবো। সেটা হচ্ছে দ্বন্দ্ব বা কাপল, সেটা কি সেটা একবার দেখে নিই। বাট তার আগে চলো একবার থিওরিটা স্টার্ট করে নিই, যে জায়গাটা বলতে হবে সেই জায়গাটা বলে নিয়ে তারপরে আবার এগোবো। ফাইন, চলো। তো দেখো আজকের টপিকটা হচ্ছে ডাইপোল ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। মানে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি একটা ইলেকট্রিক ফিল্ড মানে কি, আবার ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে সুষম তড়িৎ ক্ষেত্র, সেখানে যদি একটা ডাইপোলকে রাখি তাহলে ডাইপোলটার বিহেভিয়ার কেমন হয়, ও কিভাবে বিহেভ করে, তাহলে চলো দেখি। দেখো এখানে কি হচ্ছে, এখানে এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড আমি এঁকেছি। ইলেকট্রিক ফিল্ডটা কি করছে, ইলেকট্রিক ফিল্ডটা এদিক থেকে ওই দিকে যাচ্ছে। এবারে তোমরা জানো যে পজিটিভ চার্জ মানে যে একটা ধনাত্মক আধান যদি থাকে, তার ইলেকট্রিক ফিল্ডে কি হয়, ও একটা ফোর্স এক্সপিরিয়েন্স করে, একটা বল পায়। সেই বলটা কোন দিকে কাজ করে, প্রযুক্ত বলটা যেই দিকে ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে সেই ডিরেকশনে। মানে এই দিকে ইলেকট্রিক ফিল্ড যখন আসছে এই পজিটিভ চার্জটা, তো এ কি করবে, এ ধাক্কা পাবে। কোন দিকে ধাক্কা পাবে, এই দিকে যাবে। তাহলে এর ওপরে একটা ফোর্স কাজ করছে, সেই ফোর্সটার ভ্যালু কত আমরা জানি। সুষম তড়িৎ ক্ষেত্রে যদি একটা চার্জ বা আধান রাখা হয় তাহলে তার উপর প্রযুক্ত বল কত হয়, F ইকুয়াল টু QE, সেটা আমরা জানি। এবং সেখানে ইলেকট্রিক ফিল্ড এবং ফোর্সের দুজনেরই অভিমুখ একই দিকে হয়। তাহলে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ যদি এই দিকে হয় তাহলে এর উপরে ফোর্স কত হবে, QE। কোন দিকে, ওই দিকে। কিন্তু যদি মাইনাস চার্জ থাকে, যদি একটা নেগেটিভ চার্জ থাকে, ঋণাত্মক আধান থাকে, তখন তার উপরে ফোর্স কি হয়, তখন দেখো তার উপরে ফোর্স কি আসবে, মাইনাস QE, মাইনাস কিউ ইন্টু ইলেকট্রিক ফিল্ড। তাহলে দেখো পুরো জিনিসটা কি চলে আসছে, মাইনাস QE চলে আসছে। তাহলে প্রযুক্ত বল এবং ইলেকট্রিক ফিল্ড এই দুজনের কি হবে, অভিমুখ একে অপরের অপোজিটে হবে। বা সোজা কথা বলতে গেলে ঋণাত্মক আধান কি হবে, যে তড়িৎ ক্ষেত্র যেদিকে তার উল্টো দিকে গতিশীল হবে। তাহলে এর ওপর প্রযুক্ত বল কত, মাইনাস QE। তাহলে দেখো দুটো বল আমরা পাচ্ছি, একটা হচ্ছে পজিটিভ QE, একটা নেগেটিভ QE। দুটো কোন দিকে কাজ করছে, দুটো একে অপরের অপোজিটে কাজ করছে। এইবারে বলি সেই পুরনো কথাটা, সেটা হচ্ছে দ্বন্দ্ব বা কাপল। কাপল কি জিনিস, কাপল দেখো, কাপল বা দ্বন্দ্ব সেটা কি জিনিস। ধরো যদি এখানে দুটো প্রযুক্ত বল যদি কাজ করে F, এবং এদের মধ্যে একটা যদি ফোর্স হয় আর একটা ভ্যালু ফোর্স, মানে দুজনের দুই বলের মান সমান, তো সমান বল হতে হবে। আর কি হতে পারে, এদের অভিমুখ কিন্তু উল্টো দিকে হবে, দুজনের অভিমুখ বিপরীত, দুজনে যদি বিপরীত মুখে কাজ করে। আর তিন নম্বরটা কি, যে তিনজনেরই এই দুজনেরই কিন্তু ক্রিয়া রেখা ভিন্ন। ক্রিয়া রেখাটা কি, যেমন ধরো এই বলটা কাজ করছে এই রেখা বরাবর, আর এই বলটা কাজ করছে এই রেখা বরাবর। তাই দুজনের ক্রিয়া রেখা কিন্তু আলাদা। দুজনের ক্রিয়া রেখা যদি একই হতো তাহলে কি হয়ে যেত, দেখো ধরো এই একটা বস্তু রয়েছে, এই বস্তুর উপরে এই দিকে একটা বল কাজ করছে, এই দিকে একটা বল কাজ করছে, দুজনের কিন্তু দুই বলের কিন্তু মানটা সমান, আবার দুজনেরই কিন্তু অভিমুখটা ডিরেকশনটা কিন্তু আলাদা। তাহলে দেখো ওর উপরে টোটাল প্রযুক্ত বল কত, F আর F ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, টোটাল নেট ফোর্সটা কত পাচ্ছি, 0। প্রযুক্ত বল টোটাল কত পাচ্ছি, 0। তাহলে কি হয়ে গেল, তাহলে দেখো একটা ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে এর উপর টোটাল প্রযুক্ত বল যদি 0 হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু অবজেক্টটা রোটেট তো করবেই না, মানে ঘুরবে তো নাই,
এর উপর কোনো টর্ক তৈরি হবে না। কিন্তু যদি এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাইড যদি হয়, তাহলে তাদের কি বলা যাবে? তাদের বলা হবে দ্বন্দ্ব, কাপল। ঠিক আছে, কাপলদের মতনই এরা কি, এদের ভ্যালুটাও সেম, এদের ভ্যালুটা, এদের ডিরেকশনটাও আলাদা, এবং এরা কিন্তু আলাদা আলাদা লাইন বরাবর কাজ করছে। এক জায়গাতে যদি কাজ করে তাহলে ঝামেলা, দুজনে দুদিকে চলে যাবে, সেটা হতে দেওয়া যাবে না। ঠিক, তাহলে কাপল কি হচ্ছে? কাপল হচ্ছে এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলে কাপল হলো। এরপরে যদি একটা কাপল যদি কারোর উপরে কাজ করে, সে কি হয়? তার মধ্যে একটা ঘূর্ণ গতির সৃষ্টি হয়। ঘূর্ণ গতি কিরকম? এইখানে এই যে বস্তুটা যে রয়েছে, দ্বন্দ্বটা যেটা রয়েছে, দ্বন্দ্ব নয়, দণ্ড মানে রড, রডটা যেটা রয়েছে, এ এই ফোর্সটা ধরো এর অ্যাক্রসে ঘুরতে পারে, মানে এইখানে একটা আলম্ব রয়েছে, সেই আলম্বকে কেন্দ্র করে এই পুরো জিনিসটা ঘুরতে পারে। তাহলে এইটা এইভাবে ঘুরবে, এইটা এইভাবে ঘুরবে, ঠিক, দুজনে দুদিকে ঘুরবে। তাহলে দেখো এই দিকে যে বলটা, তার জন্য এর রোটেশন কোন দিকে? ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে, ক্লকওয়াইজ বা সিডব্লিউ। আবার যে ফোর্সটা বাঁ দিকে যাচ্ছে, তার জন্য রোটেশনটা কোন দিকে? তার জন্য রোটেশনটা ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ। তাহলে দেখো কি পাচ্ছি? তাহলে দুজনের রোটেশন কিন্তু একই দিকে, মানে দুজনে কিন্তু কাজ করছে আলাদা দিকে, কিন্তু দুজনের যে এফেক্টটা, সেই এফেক্টটা কিন্তু একই দিকে, একদম রিয়েল কাপলদের মতন। তার মানে ভেবে দেখো তো, এদের দেখতে একই, এদের দুজনের অভিমুখ আলাদা, এদের দুজন আলাদা লাইন বরাবর কাজ করছে, কিন্তু পুরো জিনিসটাকে ঘোরাচ্ছে কিন্তু একসাথে, তাই না? কি সুন্দর জিনিস! তাই জন্য একে কি বলে? তাই জন্য একে বলা হয় কাপল বা দ্বন্দ্ব, রাইট? তো এবার এটার জন্য এই পুরো জিনিসটার মধ্যে কি হয়? একটা টর্ক তৈরি হয়, একটা টর্ক তৈরি হয়। কেন? কারণ আমি একটা রোটেশনাল মোশন পাচ্ছি, আমি একটা ঘোরানো দেখতে পাচ্ছি। তাহলে টর্কের ভ্যালু কি হয়? টর্কের ভ্যালু হয়, দুটো ফোর্স কাজ করছে এফ, তাহলে তার মধ্যে যে কোনো একটা ফোর্সের ভ্যালু নেবো এফ, এবং তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা নেবো, তার মধ্যে লম্ব দূরত্ব নেবো। তাদের মধ্যে লম্ব দূরত্ব যদি এক্স হয়, তাহলে নেব এফ এক্স। ঠিক, তাহলে টর্কের ফর্মুলা কি আছে? টর্কের ফর্মুলা আসছে দুজনের দুটো ফোর্সের ভ্যালু এবং তার মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স, লম্ব দূরত্ব, তাকে মাল্টিপ্লাই করে দিলাম, কাজ শেষ হয়ে গেল। তাহলে টর্কটা চলে এলো সুন্দরভাবে। সিমিলারলি তুমি যদি এইখানে ভেবে দেখো, এখানেও দেখো একটা টর্ক তৈরি হচ্ছে। কিভাবে? যে এই এর একটা প্রযুক্ত বল কিউই এই দিকে, আর একটা প্রযুক্ত বল মাইনাস কিউই, দুটো অপোজিটে, এবং তাদের মধ্যে তারা কি করছে? এ এই দিকে ঘোরানোর চেষ্টা করছে, এ এই দিকে ঘোরানোর চেষ্টা করছে। তাহলে দুটো বল কাজ করছে, কিউই আর মাইনাস কিউই, তাদের মানটা সেম, তাদের অভিমুখটা কমপ্লিটলি আলাদা, এবং 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 তাদের কিন্তু ক্রিয়া রেখাটাও আলাদা, উপরেরটা ওই লাইন বরাবর কাজ করছে, নিচেটা এই লাইন বরাবর কাজ করছে। তাহলে কি হয়ে গেল? তাহলে এটা একটা কাপল হলো। এবং কাপলের মধ্যে যে টর্কটা তৈরি হবে, সেই টর্কটা কত? টর্কটা হচ্ছে দুটো যে বল কাজ করছে, প্রযুক্ত বল কাজ করছে, সেই প্রযুক্ত বলের মধ্যে যে কোনো একটা একটা মানের একটা ভ্যালু নেবো, আর কি করব? ওদের মধ্যে শর্টেস্ট যে দূরত্ব, লম্ব দূরত্ব, সেটাকে গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে। কিন্তু এখানে এবার যে প্রশ্নটা সেটা হচ্ছে, এই লম্ব দূরত্বটার ভ্যালু কত? এই লম্ব দূরত্বটার ভ্যালু কত এটা জানতে হবে। ধরে নাও এইটার ভ্যালু হচ্ছে এক্স, ঠিক আছে? কিসের ভ্যালু? এক্স, যে লম্ব দূরত্বের ভ্যালু হচ্ছে এক্স। এবং ধরো তোমাকে দিয়ে দিয়েছে যে দ্বিমেরু বা ডাইপোল, দ্বিমেরু বা ডাইপোল কি হচ্ছে? ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা কোণ করে রয়েছে, তড়িৎ ক্ষেত্রের সাথে থিটা কোণ করে রয়েছে। থিটা কোণ করেছে। তাই যদি হয়, তাহলে বলো তো সাইন থিটার ভ্যালু কি? আচ্ছা, তার আগে একটা কথা বলি, এটা যদি থিটা হয়, এটাও থিটা হবে, তাই না? তার কারণ এটা কি হচ্ছে? এইগুলো সবই হচ্ছে সমান্তরাল রেখা, আর এগুলো সবই হচ্ছে অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? তাহলে যেটা বুঝতে পারলাম যে থিটাটা পেয়ে গেলাম। তাহলে সাইন থিটা কি হবে বলো তো? সাইন থিটা কি হয়? সাইন থিটা সবসময় হয় লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, হাইট বাই হাইপোটেনিয়াস, এক্স বাই 2l। তাহলে সাইন থিটা পাচ্ছি এক্স ডিভাইড বাই 2l। তাহলে এক্স কি হচ্ছে? 2l সাইন থিটা। তাহলে এক্সটা পেয়ে গেলাম। তাহলে এবার বলো, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই দ্বিমেরুটা রয়েছে বলে, ডাইপোলটা রয়েছে বলে, এইখানটাতে টর্ক কত তৈরি হচ্ছে? এখানে টর্ক তৈরি হচ্ছে, টর্ক তৈরি হচ্ছে কত? টর্ক তৈরি হচ্ছে ফোর্সের ভ্যালু ইন্টু ডিস্টেন্সের ভ্যালু, বলের মান এবং তাদের লম্ব দূরত্বের মান। তাহলে এবার ভ্যালু বসাবো, ভ্যালু বসিয়ে দেখো কি পাচ্ছি।
টর্ক ইকুয়াল টু এফ এক্স এর জায়গাতে পাচ্ছি 2L সাইন থিটা। এবারে ভ্যালুটা বসিয়ে দিই, ফোর্সের ভ্যালু কত, ফোর্সের ভ্যালুগুলো পেয়েছিলাম কিউই করে, তাহলে কিউই ইন্টু 2L সাইন থিটা। এবার একটা কথা বলো তো, যে আমি যদি এইটাকে একটু শাফল করি, যদি রিঅ্যারেঞ্জ করি, দেখো একটা জিনিস পাচ্ছি, আমি 2QLটাকে আগে নিলাম, 2টা চলে গেল, কিউটা চলে গেল, এলটা চলে গেল, পড়ে থাকছে ইটা, তাহলে ইটাকে আলাদা লিখলাম আর পেয়ে গেলাম সাইন থিটা। বেশ, এবার 2QLটা কি জানো খুব ভালো করে, 2QLটা কি, 2QLটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, দ্বিমেরু ভ্রামক। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে পি, এটা কি হয়, এটা হচ্ছে ই, আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে সাইন থিটা। তাহলে আমি টর্ক কত পাচ্ছি, টর্ক পাচ্ছি পিই সাইন থিটা। ক্লিয়ার? তাহলে দেখো টর্কটা কিন্তু আমার কাছে পরিষ্কার হয়ে গেল। ফাইন। আচ্ছা, তাহলে টর্ক কার উপর নির্ভর করছে, টর্কের ফর্মুলা কি, টর্কের ফর্মুলা হচ্ছে পিই সাইন থিটা। তাহলে পুরো টর্কটাই নির্ভর করছে, কিন্তু দেখো ডাইপোল মোমেন্টটা তো চেঞ্জ হচ্ছে না, ইলেকট্রিক ফিল্ডটাও আমি চেঞ্জ করছি না, তাহলে প্রত্যেকটা জায়গাতে টর্ক কত হবে সেটা ডিপেন্ড করছে থিটার উপরে। ঠিক? তাহলে চলো এই ব্যাপারটাকে আরেকটু এক্সপ্লোর করি। ইকুইলিব্রিয়াম বলার আগে, তার আগে একটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে টর্কের ভ্যালু কি, পিই সাইন থিটা। তুমি একটা জিনিস দেখো, যদি থিটার ভ্যালু এইভাবে নিই আমরা 0, 90 এবং 180, তাহলে টর্কের ভ্যালু কত আসছে? যদি আমি থিটার ভ্যালু যদি 0 লিখি, তাহলে কি হচ্ছে, তাহলে সাইন থিটার জায়গায় 0 পুট করলে সাইন 0, 0, তাহলে টর্ক কত হচ্ছে 0। যদি থিটার ভ্যালু যদি আমি 90 বসাই, তাহলে সাইন 90 কত হচ্ছে 1, তাহলে পি ইন্টু 1 পিই। আর কি পাচ্ছি, যদি হয় 180, সাইন 180 এর ভ্যালু কত, সাইন 180 ভ্যালু হয় 0, তাহলে আবার কত পাচ্ছি, টর্কটা 0 পাচ্ছি। তাহলে বোঝো যে প্রত্যেকটা অ্যাঙ্গেলের জন্য আমি একটা টর্কের যে ভ্যালুটা পাচ্ছি, সেই ভ্যালুটা কিরকম, 0 পি 0, তার মানে অ্যাঙ্গেল যখন 0 তখন 0, আবার 180 তখনও 0। এই জিনিসটাকে তুমি যদি গ্রাফিক্যালি যদি প্লট করো, তাহলে দেখতে পাবে গ্রাফটা এরকম, সাইন গ্রাফ যেরকম হয় সেরকম। এটা ধরো হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে পিই, লোয়েস্ট ভ্যালুটা পাবো মাইনাস পিই, আর থিটাটা চেঞ্জ হচ্ছে এইভাবে। আর এইদিকে কি আছে, এইদিকে টর্কটা রেখেছে, তাহলে টি আর থিটার মধ্যে, টর্ক আর থিটার মধ্যে কি সম্পর্ক, এই জায়গাটা হচ্ছে 0, হাইয়েস্ট কোথায় হয়েছে, π/2 90 ডিগ্রিতে, আবার পাইতে 0 হয়ে গেছে, আবার এইখানটাতে 3π/2 নেগেটিভ হয়ে গেছে, আবার 2π কি হয়ে গেছে, 2π আবার 0 হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে তাহলে দেখো কি পেয়ে যাচ্ছি, তাহলে আমি টর্ক আর থিটার মধ্যে একটা রিলেশনশিপ মোটামুটি এস্টাবলিশ করে ফেলেছি। ক্লিয়ার? আচ্ছা, বেশ, তাহলে এই পুরো জিনিসটা ক্লিয়ার। এবার এইখানে যেটা বলার সেটা হচ্ছে যে দেখো, আমি এইখানে 0 এইখানে 0 কাজ দেখতে পাচ্ছি, তার মানে কি, তার মানে ওই দুটো পয়েন্টে টর্ক কাজই করছে না, আবার টর্ক 90 ডিগ্রিতে টর্ক ম্যাক্সিমাম কাজ করছে। তাহলে টর্ক অ্যাকচুয়ালি কি করার চেষ্টা করছে সেইটাকে বুঝতে হবে। দেখো ভালো করে, এইখানে যদি আমি ডাইপোলটাকে আঁকি, এ ফোর্স এইদিকে, এই ফোর্স এইদিকে, টর্কটা কাজ করছে এইভাবে, তাহলে দেখো এ ঘোরানোর চেষ্টা করছে, ডাইপোলটাকে ঘোরানোর চেষ্টা করছে, ঘুরিয়ে কি করার চেষ্টা করছে, ডাইপোলটা মনে করো এইরকম রয়েছে, ওকে ঘুরিয়ে এইখানে আনার চেষ্টা করছে, মানে ইলেকট্রিক ফিল্ডের সাথে, তড়িৎ ক্ষেত্রের সাথে সমান্তরাল করার চেষ্টা করছে। যেই সমান্তরাল হয়ে গেল তখন অ্যাঙ্গেল কত, তখন অ্যাঙ্গেল 0, অ্যাঙ্গেল 0 মানে টর্ক 0, তার মানে কি, টর্ক দেখছে আমার আর কোনো কাজ করার দরকার নেই, কাজটা তো হয়েই গেছে। সেখানে যদি আবার যদি আমি উল্টে রাখতাম ডাইপোলটাকে, তাহলে দেখো তখন কি হচ্ছে, তখন ইলেকট্রিক ফিল্ড ওর উপরে কাজ করছে, কিন্তু টোটাল টর্ক কাজ করছে না। কেন? তার কারণ অলরেডি অ্যালাইন হয়েই আছে, আর ঘুরিয়ে দরকার নেই। আর এখানে যদি 90 ডিগ্রি হয়, ডাইপোলটা যদি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার বা লম্বভাবে থাকে, তখন কি দেখতে পাচ্ছে, তখন দেখতে পাচ্ছে হ্যাঁ অনেকটা কাজ করে একে পুরোটাকে ঘোরাতে হবে।
তো তাহলে বুঝতে পারছো টর্ক বেসিক্যালি চাইটা কি, টর্ক চাইছে ডাইপোলটাকে অ্যালাইন করে ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরাল করতে। যখন এটা সমান্তরাল হয়ে যাবে টর্কের কাজ শেষ, তখন আর টর্ক কাজ করবে না। আর যখন অ্যাঙ্গেলটা যত বেশি হবে 90 ডিগ্রিতে যখন হবে তখন কিন্তু ওকে বেশি কাজ করতে হবে। আবার যখন 90 ডিগ্রি থেকে যদি আমি বেশি অ্যাঙ্গেলে চলে যাই, দেখো কি হচ্ছে, তাহলে কিন্তু টর্কের ভ্যালুটা কমে যাচ্ছে। মানে 90 থেকে যদি 180-র মধ্যে দেখি, তাহলে দেখো তাহলে 90-র পর থেকে কিন্তু ডাইপোলের এটা কমে গেছে, টর্কটা কিন্তু কমে গেছে। তারপরে দেখো আরো কমছে, কমে 9 আবার 180-তে গিয়ে 0 হয়ে গেছে। তাহলে বুঝতে পেরেছো যে অ্যাকচুয়ালি তাহলে কি করতে চাইছে, অ্যাকচুয়ালি যেটা করতে সেটা হচ্ছে ডাইপোল মোমেন্টটাকে ডাইপোলটাকে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে অ্যালাইন করতে চাইছে, একই রেখায় আনতে চাইছে। এই গেল কাজ, ঠিক। তাহলে এই জন্য এই দুটো পয়েন্টে কি হচ্ছে, এই দুটো পয়েন্টে সবসময় টর্ক 0 হচ্ছে, কারণ টর্ক যেটা করতে চাইছে সেটা অলরেডি হয়েই আছে, তাই টর্কের অ্যাক্টিভ হওয়ার কোনো দরকার নেই। ক্লিয়ার? আচ্ছা, তো তাহলে দেখো আমি দুটো এমন জায়গা পাচ্ছি যেই দুটো জায়গাতে কিন্তু টোটাল টর্ক 0। একটা কি, একটা যদি দেখতে পাচ্ছি আমি যদি 0 হয়, কি 0 হয়, যদি অ্যাঙ্গেল 0 হয়, আর একটা জায়গাতে যদি 180 হয়। ধরো এইরকম ভাবে ডাইপোলটা রয়েছে আর এইখানে এইভাবে ডাইপোলটা রয়েছে, বুঝলে? তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড এই দিকে, ডাইপোলের ডিরেকশনও এই দিকে, দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, 0। 0 হয়ে গেলে টর্ক কত, টর্কও 0। টর্ক যদি 0 হয় তার মানে কি, তার মানে আর ঘুরছে না। খুব ভালো কথা, হয়ে গেছে। তাহলে কি হবে, তাহলে কি এর মধ্যে কি কোনো ঘূর্ণন হবে, তোর মধ্যে কোনো রোটেশন হবে, হবে না। কেন? নেট টর্ক 0। এবার আমরা খুব ভালো করে জানি যে ফোর্স যদি কারোর উপর টোটাল ফোর্স যদি 0 হয় তখন তাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। আর ইকুইলিব্রিয়ামে কি হয়, অবজেক্টটা মুভ করে না। লিখে দিচ্ছি এখানে, যদি এফ যদি 0 হয়, টোটাল প্রযুক্ত বল যদি 0 হয়, তাহলে কি হবে, তার মধ্যে অ্যাক্সেলারেশনটা 0 হবে, তাই জন্য কোনো গতি হবে না বা স্থির অবস্থায় থাকবে। কিন্তু এখানে দেখো, এখানে যদি নেট টর্ক 0 হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু কোনো ঘূর্ণ গতি হবে না, কোনো রোটেশন হবে না। তাই জন্য ওই দুটো পয়েন্টকেও কিন্তু আমরা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা বলতে পারি। কি কি সাম্যাবস্থা? এটা হচ্ছে ঘূর্ণ সাম্যাবস্থা বা রোটেশনাল ইকুইলিব্রিয়াম বলতে পারি। তাহলে এই দুটো পয়েন্টে নেট টর্ক কাজ করছে না, যেহেতু কোনো টর্ক কাজ করছে না, তাহলে অবজেক্টটা কি হবে, যেখানে ছিল সেখানেই থাকবে। টর্ক এসে ওর কিচ্ছু করার চেষ্টা করবে, কারণ টর্ক যেটা করতে চাইছিল সেটা অলরেডি হয়ে আছে, কি ডাইপোলগুলো অ্যালাইন হয়ে আছে। বেশ বেশ, তাহলে এই দুটো পয়েন্টকে আমি বলবো রোটেশনাল ইকুইলিব্রিয়াম বা ঘূর্ণ গতির সাম্যাবস্থা। ঘূর্ণ গতির সাম্যাবস্থা, ঠিক? ক্লিয়ার? পুরো পেয়ে গেছি একদম। তো কিন্তু এই যে দুটো সাম্যাবস্থা পেলাম, এই দুটো পয়েন্টে টোটাল টর্ক 0, তাই জন্য কোনো ঘূর্ণন হবে না, এটা আমরা বুঝে গেছি। কিন্তু এখানে একটা জিনিস বোঝা রয়েছে যে এই দুটো সাম্যাবস্থা কি এক্স্যাক্টলি সেম, এর মধ্যে কি কিচ্ছু ডিফারেন্স আছে? চলো ওই ব্যাপারটা ইনভেস্টিগেট করি। ভাবো একটা কাজ করলাম আমি, সেই কাজটা হচ্ছে এই ডাইপোলটাকে যেরকম ভাবে রয়েছে আমি এটাকে স্লাইটলি নিচের দিকে ঘোরালাম, একটু নিচের দিকে ঘোরালাম। যেই নিচের দিকে ঘুরবে তখন টর্ক কি করবে, একে ওপরের দিকে, এই পয়েন্টটাকে নিচের দিকে দেওয়ার চেষ্টা করবে, তাই না? কেন? ওকে অ্যালাইন করতে চাইছে। বা আমি যদি ওপরের দিকে তুলে দিই টর্কটাকে, মানে ধরো একটু অ্যালাইন হয়ে রয়েছে, আমি একটু পিছন দিকটা চাপলাম বা সামনের মুখটা একটু নামালাম বা তুললাম, করে ওটাকে একটুখানি ডিস্টার্ব করার চেষ্টা করলাম। মানে এইখানে কি হচ্ছে, এইখানে আমি তখন এইটা উপরের দিকে উঠে, তখন কি করবো, এইটাকে মুখটাকে ধরে নিচের দিকে নামাবো বা এটাকে উপরের দিকে তুলবো। তাহলে কি হবে, তখন যেই একদিকে নামাবো ডাইপোল বলবে না, আরে কি হয়ে গেছে, মিস অ্যালাইন হয়ে গেছে, অ্যালাইনমেন্টটা ভেঙে গেছে, তাহলে ওটাকে আবার আমি অ্যালাইন করে ছাড়বো, ঠিক? আবার ওটাকে ওই জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সমান্তরালে রেখে ছাড়বো। তো তার মানে তুমি এখানে যতই ওকে ডিস্টার্ব করো না কেন, টর্ককে কি করবে, আবার যেখানে ছিল, মানে এই ধরো এইরকম ছিল টর্কটা, মানে ডাইপোলটা এইরকম ছিল, তুমি একদিক নামালে
ও আবার কাঁপতে 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 ওই জায়গাটা এসে স্থির হয়ে গেল। তো তার মানে তুমি একে সাম্যাবস্থাকে তুমি ভাঙার চেষ্টা করলেও সাম্যাবস্থাটা ভাঙলো না। তাই জন্য এটাকে বলবো স্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়াম বা সুস্থির সুস্থির সাম্যাবস্থা। আর এখানে দেখো কি হচ্ছে, ডাইপোলটাকে যদি আমি হালকা নিচের দিকে যদি করি, এবার এই দিকটা কি, এটা তো কি, এটা তো গেল পজিটিভটা। ডাইপোলের ডিরেকশন মনে করো, ডাইপোল সবসময় কোন দিক থেকে কোন দিকে কাজ করে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে কাজ করে। তাহলে এইটা হয়ে গেল নেগেটিভ দিকটা, এটা হয়ে গেল পজিটিভ দিকটা। ঠিক, এবারে তুমি যদি হালকা নিচের দিকে ঘোরাও, ইলেকট্রিক ফিল্ড কি দেখবে, আরে পজিটিভ চার্জটা তো এইখানে চলে এসেছে, পজিটিভ চার্জটাকে আমি কি করব, ঠেলবো, ঠেললে ওকে ঘোরানো হবে, ঘুরিয়ে আবার ওকে এইভাবে মাথাটাকে পুরো ঘুরিয়ে এইখানে আনা হবে। আর নেগেটিভ চার্জ যেই উপরে উঠে গেল, তখন কি হবে, তখন নেগেটিভ চার্জটা কোন দিকে যাওয়ার চেষ্টা করবে, সবসময় ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে যাওয়ার চেষ্টা করবে। তাহলে ও পুরো ঘুরে এইখানে আসার চেষ্টা করবে। তাহলে কিছুক্ষণ পরে ডাইপোলের মাথাটা এই দিক থেকে পুরো এক চক্কর ঘুরে 180 ডিগ্রি ঘুরে কোন দিকে ছিল হচ্ছে মাথাটা এই দিকে, পুরো ঘুরে গেলে কত হয়ে যাচ্ছে, 180 ডিগ্রি ঘুরে আবার এইদিকে চলে গেল। সিমিলারলি তুমি যদি মাথাটা নিচু না করে যদি মাথাটা যদি একদিকে যদি তুলে দাও, তাহলে কি হচ্ছে, পজিটিভ চার্জটা এখানে চলে গেল। যেই পজিটিভটা এখানে চলে গেল, ও একটা ধাক্কা অনুভব করবে যে না, ইলেকট্রিক ফিল্ড এই দিকে রয়েছে, তাহলে ওর ওপরের ফোর্সটা কোন দিকে কাজ করছে, ডান দিকে। যেহেতু ডান দিকে কাজ করছে, ও এইভাবে ঘুরতে চাইবে, এবং এই যে নেগেটিভ চার্জটা এখানে থাকলে কি হয়ে যাবে, ও ঘুরে এইদিকে আসতে চাইবে। তাহলে দেখো কি হচ্ছে, যে ওইখানে যদি ওকে হালকা যদি একটু নাড়াই, মানে ধরো এইরকম ছিল, আমি হালকা নাড়ালাম, ও দেখলো যে এটা পুরো ঘুরে গিয়ে উল্টো দিকে চলে গেল। কেন? তার কারণটা হচ্ছে এই যে সাম্যাবস্থাটা ছিল, এই সাম্যাবস্থাটা অস্থির সাম্যাবস্থা, যে কোনো রকমে ওর উপরে টোটাল টর্ক 0 হয়ে গেছিল। কিন্তু যেই ওটাকে হালকা একটুখানি শিফট করলাম, সঙ্গে সঙ্গে টর্ক দেখলো আরে এটা তো ভুল জায়গায় রয়েছে, তখনও পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে ওর মাথাটাকে এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করবে। তাহলে আপাত দৃষ্টিতে দুটোই সাম্যাবস্থা, কিন্তু এটা হচ্ছে সুস্থির সাম্যাবস্থা, আর এটা হচ্ছে অস্থির সাম্যাবস্থা। এটাকে স্টেবল, এটাকে বলবো আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম। বলো ক্লিয়ার কিনা? তাহলে কি দেখলাম, যদি স্টেবল যদি হয় তখন কি হবে, তখন ডাইপোলের ডিরেকশনটা যেই দিকে ঘোরানো সেই দিকে ঘুরিয়েই রেখেছিল, কোনো প্রবলেম নেই, তাহলে ওটা একদম স্টেবল ইকুইলিব্রিয়াম, মানে সবকিছু ঠিকঠাক। কিন্তু যদি আমি যদি উল্টো দিকে করে রাখি, বাই চান্স সেটা একটা স্টেবিলিটি জায়গায় চলে গেছে, বাই চান্স একটা ইকুইলিব্রিয়াম হয়ে গেছে, এবার ওটাকে যেই ঘোরাবো তখন কি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ঘুরে ঠিক উল্টো দিকে চলে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা কি হয়ে গেল? তাই জন্য সবসময় মাথায় রাখতে হবে যে ইকুইলিব্রিয়াম শুধু হলেও হবে না, এটা কি টাইপের ইকুইলিব্রিয়াম। এইভাবে ইকুইলিব্রিয়ামটাকে অল্প যদি আমি ওটাকে ডিস্টার্ব করি, ওকে আগের জায়গায় ফিরে যাবে, নাকি ওকে যদি একটু হালকা ডিস্টার্ব করি, ও পুরো একেবারে পুরো 180 ডিগ্রি ঘুরে গিয়ে একদম উল্টো দিকে চলে যাবে। তাই জন্য খুব কেয়ারফুলি যে ইকুইলিব্রিয়ামটা কি ইকুইলিব্রিয়াম, এই পার্টটা থেকে মাঝে মধ্যে কোয়েশ্চেন দেয়, তাই জন্য ভাবলাম এই পার্টটা ডিসকাস করে নেওয়া ভালো। এই পার্টটা থেকে তোমাদের এখন তো এমসিকিউ চলে এসছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তাই জন্য এই টাইপের জায়গাগুলো থেকে কোয়েশ্চেন্স কিন্তু বেশি আসবে। ঠিক, যে যদি একটা সাম্যাবস্থা তৈরি হয়, এটা কি টাইপের সাম্যাবস্থা। তোমাদের একটা কথা বলে রাখি, যে যেটা আমি প্রমিস করেছিলাম সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স এর জন্য এই যে পার্টটা হলো, এই পুরো পার্টটা আরো একটা কি দুটো হয়তো ভিডিও আসবে, তারপরে একটা 100 এমসিকিউ এর একটা সেট তৈরি করব, এবং সেখানে পুরো একটা ওয়ান শটের মতন তৈরি করব। সেখান থেকে কি করব, যে পুরো 100টা কোয়েশ্চেন যা যা তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে, সেখান থেকে অনেকগুলো নতুন নতুন ফর্মুলা জানতে পারবো, অনেক টিপস এন্ড ট্রিক্স জানতে পারবো। সেই ভিডিওটা লেন্থ একটু বড় হবে, সেখান থেকে তোমরা এই পুরো ভিডিওটা, আমি এখনো দেখতে পাচ্ছি তোমরা হয়তো কুলম্বস ল এর ভিডিও বা হয়তো তার নিউমেরিক্যালসটার ভিডিও বা তার পরের ভিডিও, ওই ভিডিওগুলো এখন দেখছো। তাই তোমাদেরকে বলা যে তোমরা খুব তাড়াতাড়ি সিকোয়েন্সটাকে শেষ করে ফেলো। তাহলে কি হবে, যখন নিউমেরিক্যালস গুলো যখন পড়াবো ঠিক সেই সময় কিন্তু তাহলে তোমরা সব থেকে বেশি বেনিফিটেড হবে। তোমরা অনেকেই ভাবো যে স্যার সিলেবাস শেষ করাবেন তো, সিলেবাস শেষ করাবেন তো, কিন্তু তোমাদেরকে বলে রাখা, সিলেবাস আমি শেষ করাবো, কিন্তু আমার দিক থেকে আমি করে দেবো, কিন্তু তোমাদেরকে তোমাদের কাজটা করতে হবে। তোমরা অনেকে ভাবো যে পরীক্ষার আগে সিলেবাসগুলো শেষ হবে তো,
যদি না হয় তাহলে স্যার আপনার উপর ভরসা করে বসে আছি। ডেফিনেটলি আমার উপর তোমরা ভরসা করবে, কিন্তু তোমাদেরকে নিজের উপর ভরসা করতে হবে। তোমাদেরকে যেটা করতে হবে, এই ভিডিওগুলোকে টাইমে টাইমে ঠিক সময় কিন্তু ভিডিওগুলো দেখে ফেলতে হবে। এরকম না যে আজকে ডাউনলোড করে রেখে দিলাম বা আজকে ওয়াচ লেটার করে রেখে দিলাম। সরি, তোমাদের কিন্তু ভিডিওগুলো রেগুলারলি দেখে যেতে হবে, যে সময় আসছে সেই সময়। ফাইন, ওকে, চলো। তাহলে সুস্থির সাম্যাবস্থা, অস্থির সাম্যাবস্থা, এই ব্যাপার স্যাপারগুলো মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে কি করব? এরপরে ওয়ার্ক ডান অন ডাইপোল। ঠিক আছে, ডাইপোলের ওপরে কৃতকার্য। ডাইপোলের ওপর কৃতকার্য কে করছে? আমি করছি। আমিটাকে এক্সটার্নাল এজেন্ট, মানে বহিস্থ কোনো সংস্থা। দেখো কি হচ্ছে, যে একটা ডাইপোল সে অলরেডি একটা সাম্যাবস্থাতে ছিল। ঠিক আছে, তুমি যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা ডাইপোল রেখে দাও, ওর উপরে টর্ক কাজ করবে, টর্ক কাজ করে কি করবে? ওকে অ্যালাইন করে দেবে। তুমি অন্য কোনো অবস্থা দেখতেই পাবে না ডাইপোলকে। ডাইপোলের সামনাসামনি একটা ইলেকট্রিক ফিল্ড রাখলাম, ডাইপোল শুয়ে পড়বে। শুয়ে পড়বে বলতে কি? শুয়ে পড়বে মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে অ্যালাইন হয়ে যাবে, কারণ টর্ক তাই করে। কিন্তু এবার আমার মনে হলো যে না, এই শুয়ে পড়ে জেকে ডেকে তোলো, তো তখন কি করব? ওই যে সাম্যাবস্থায় ছিল সেখান থেকে আমি ওকে ঘোরে উল্টো দিকে আমি ঘোরাতে চাইছি এবং দেখতে চাইছি এতে আমার ওয়ার্ক ডান কত হয়। ঠিক আছে, তো এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে আমার কৃতকার্য কত হবে যদি আমি ডাইপোলকে, যদি আমি কোনো একটা অ্যাঙ্গেল, লেটস সে যদি একটা আলফা অ্যাঙ্গেল অব্দি ঘোরাই। ঠিক আছে, চলো দেখবো। এখানে একটা জিনিস দেখো, যখনই আমরা ওয়ার্ক ডানের নর্মাল ফর্মুলা কি? ওয়ার্ক ডানের নর্মাল ফর্মুলা হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওয়ার্ক ডানের নর্মাল ফর্মুলা, কৃতকার্যের ফর্মুলা হচ্ছে বল ইন্টু সরণ। কিন্তু এটা কখন ফর্মুলাটা ইউজ করব? যখন বলটা সবসময় ধ্রুবক হবে, মানে কনস্ট্যান্ট ফোর্স ওর উপরে কাজ করা হচ্ছে। ঠিক আছে, তখন এটা হবে। কিন্তু যদি ফোর্সটা যদি সবসময় কনস্ট্যান্ট না হয়, ফোর্সটা যদি ভ্যারি করে, সরি, তখন ওয়ার্ক ডানের ফর্মুলা কি হয়? তোমাদের মনে থাকবে ইন্টিগ্রেশন এফ ডট ডিএস, এই করে তোমাদের বার করতে হতো। ঠিক আছে, তেমনি যদি একটা টর্ক কাজ করে, টর্ক কি? টর্ক হচ্ছে এই ফোর্স কি করে? ফোর্স হচ্ছে অবজেক্টকে সোজাসুজি ভাবে পুশ করে, আর টর্ক কি করে? ঘুরিয়ে ডিসপ্লেস করে। তাহলে বুঝতে পারছো, যদি একটা বল প্রযুক্ত হয় তাহলে অবজেক্টের ডিসপ্লেসমেন্ট বা সরণ কিরকম হবে? সোজাসুজি বলের দিকে। ঠিক আছে, বা অন্য দিকেও যেতে পারে, বল কিভাবে প্রযুক্ত হচ্ছে তার সঙ্গে একটা রিলেশন রয়েছে। বাট মোটামুটি বল প্রযুক্ত করলে একটা বস্তুর কিরকম সরণ হয়? সবসময় একটা নর্মাল একমাত্রিক সরণ হয়। কিন্তু যদি টর্ক প্রযুক্ত হয়, তাহলে টর্ক প্রযুক্ত হলে কি কাজ হবে? টর্ক প্রযুক্ত হলে ঘূর্ণন হবে। তাহলে এখানে সরণটা কিরকম সরণ হবে? কৌণিক সরণ। তার মানে ডিসপ্লেসমেন্ট হবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে ওইখানে ওয়ার্ক ডান কি হবে? ওয়ার্ক ডান হচ্ছে টর্ক ইন্টু থিটা, এইভাবে বার করতে হবে। এবং এখানে যেহেতু টর্কটা কি কনস্ট্যান্ট না, টর্কটা কনস্ট্যান্ট না, দেখো টর্কটা হচ্ছে থিটার সঙ্গে চেঞ্জ হচ্ছে। এই দেখো এখানে ডায়াগ্রাম করে দিয়েছিল। তো তাহলে কি হবে? এখানে কনস্ট্যান্ট টর্ক কাজ করছে না, তার জায়গায় কি কাজ করছে? তার জায়গায় কাজ করছে একটা ভেরিয়েবল টর্ক, একটা পরিবর্তনশীল টর্ক। তাহলে এখানে ওয়ার্ক ডানের ফর্মুলা আমাকে কি লিখতে হবে? ওয়ার্ক ডানের ফর্মুলা তোমাকে লিখতে হবে ইন্টিগ্রেশন টর্ক ডট ডি থিটা। বুঝলে? পেয়ে গেলাম। তাহলে এবার সেই জিনিসটা এখানে অ্যাপ্লাই করি। টি ইকুয়াল টু ওয়ার্ক ডান, কৃতকার্য। কৃতকার্য কত? কৃতকার্য হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন টি ডট ডি থিটা। টিটা কি? টর্ক। তাহলে টর্কের ভ্যালু কত? আমরা অলরেডি দেখেছিলাম যে টর্কের ভ্যালু কত? টর্কের ভ্যালু হচ্ছে পিই সাইন থিটা। ঠিক আছে, আর একটা জিনিস এখানে বলে রাখি, সেটা হচ্ছে আমরা যে ফর্মুলাটা পেয়েছিলাম পিই সাইন থিটা, সেখানে এই জিনিসটাকে তুমি চাইলে পি ক্রস ইও লিখতে পারো। ঠিক আছে, তার কারণ আমরা জানো যে এ ক্রস বি কি হয়? এ বি সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে টর্কের জায়গায় কি লিখছি আমি? পিই সাইন থিটা, আর ডি থিটার জায়গায় লিখছি ডি থিটা। বেশ ক্লিয়ার। তাহলে এইবার কি করছি? আর কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি? মনে করো আমি নিয়ে যাচ্ছি θ1 থেকে θ2 তে নিয়ে যাচ্ছি। আগে জেনারেল ফর্মুলাটা বার করি, তারপরে ধরো আগে ইনিশিয়ালি অ্যাঙ্গেল ছিল θ1, তারপরে আমি সরিয়েছি θ2 অবধি। বলছি এখানে কি করছি। এবার এখানে কি হবে? পিটা তো কনস্ট্যান্ট, পির সঙ্গে থিটার কোনো সম্পর্ক নেই। থিটাটা এখানে চলরাশি, থিটাটা ভেরিয়েবল, তার সঙ্গে পির কোনো সম্পর্ক নেই। তো তাহলে পিটা বেরিয়ে যাচ্ছে। তাহলে কে পড়ে থাকে? সাইন থিটা। সাইন থিটা ডি থিটা, θ1 থেকে θ2। তাহলে এটা কি হয়ে গেল? পিই জায়গাতে পিই, আর সাইন থিটার জন্য কি লিখতে হয় বলো?
দেখো cos থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস সাইন থিটা, তাই সাইন থিটাকে ইন্টিগ্রেট করলে কি হবে, মাইনাস কস থিটা হয়। কোথা থেকে কোথায়, θ1 থেকে θ2। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে লিখতে পারি পিই, এখানে কি লিখবো, এখানে লিখবো প্রথমে মাইনাস কস θ2 মাইনাস মাইনাস কস θ1 করলাম। দেখো করে তাহলে কি পেয়ে যাচ্ছি, করে যেটা পেয়ে সেটা হচ্ছে পিই, আর এটা কি মাইনাস আর মাইনাসে প্লাস কস θ1 মাইনাস কস θ2। তাহলে টোটাল ওয়ার্ক ডান কি পেয়ে গেলাম, পি কস θ1 মাইনাস কস θ2। তার মানে θ1টা কি প্রারম্ভিক অ্যাঙ্গেল, আর θ2টা কি অন্তিম অ্যাঙ্গেল, অন্তিম কোণ। তাহলে থিটাটা কি ইনিশিয়াল অ্যাঙ্গেল বা প্রাথমিক কোণ, আর θ2টা কি ফাইনাল অ্যাঙ্গেল বা অন্তিম কোণ। বেশ পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে θ1 কত, এখানে θ1টা ছিল হচ্ছে 0 ডিগ্রি, আর θ2টা কত, θ2টা হচ্ছে আলফা ডিগ্রি। তাহলে এইখান থেকে এটা কি পেয়ে যাচ্ছি, পিই cos θ1 মানে cos 0 মাইনাস cos আলফা। cos 0 কত হচ্ছে, cos 0 হচ্ছে 1, তাহলে পিই 1 মাইনাস cos আলফা। বলো তাহলে, তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলাটা আমি গুছিয়ে পেয়ে গেছি। ক্লিয়ার? এটা গেল ওয়ার্ক ডানের ফর্মুলা। এরপরে কি বার করব, এরপরে পোটেনশিয়াল এনার্জি বার করব, এটা আজকের লাস্ট টপিক, পোটেনশিয়াল এনার্জিটা বার করব। আচ্ছা একটা কথা বলো, পোটেনশিয়াল এনার্জি কাকে বলে, বা পোটেনশিয়াল এনার্জি কারোর মধ্যে তৈরি কি করে হয়? তোমরা হয়তো তোমাকে বলতে পারো যে হ্যাঁ কোনো অবজেক্টকে কোনো একটা জায়গার মধ্যে রাখলাম, তো তাহলে তার মধ্যে সেই যেহেতু রেস্টেড হচ্ছে, স্থির অবস্থা রয়েছে, আমরা জানি স্থির বস্তুর মধ্যে সঞ্চিত শক্তিকেই বলে স্থির শক্তি। ভুল। তুমি যখনই কোনো বস্তুকে চেঞ্জ করে, যখন তার শেপ, তার সাইজ, তার পজিশন চেঞ্জ করবে, তখন তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়। যেমন স্প্রিং এর মধ্যে তৈরি হয় ও শেপ চেঞ্জ করার জন্য, একটা বেলুন তাকে তুমি চেপে ধরলে তার মধ্যে তৈরি হয় পোটেনশিয়াল এনার্জি সাইজ চেঞ্জ করার জন্য। বা ধরো তুমি একটা অবজেক্টকে নিচ থেকে তুমি উপরে রাখলে, তার তুমি পজিশন চেঞ্জ করলে, এর জন্য তৈরি তার মধ্যে পোটেনশিয়াল, স্মৃতিশক্তি। ক্লিয়ার? তো তেমনি ধরো একটা ডাইপোল ছিল, ডাইপোলটা সবসময় কি হয়েছিল, ডাইপোলটা ঘুরিয়েছিল, মানে একদম অ্যালাইন হয়েছিল ইলেকট্রিক ফিল্ডের সাথে, কারণ অবভিয়াসলি ওটাকে অন্য অ্যাঙ্গেলে রাখলে টর্ক কাজ করবে, টর্ক কাজ করে ওকে চট করে ঘুরিয়ে দিয়ে ওকে অ্যালাইন করিয়ে দেবে। তুমি কি করলে, তুমি ওটাকে চেঞ্জ করলে, ওর যে স্থির অবস্থা থেকে, ওর যে স্বাভাবিক অবস্থা থেকে তুমি ওটাকে ঘুরিয়ে ওকে চেঞ্জ করলে, চেঞ্জ করে অন্য জায়গায় রাখলে, তখন কি হয়ে যাবে, তখন ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়ে যাবে। বা একদম সোজা কথা বলতে গেলে, কোনো মানুষকে ডিস্টার্ব করলে তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়ে যাবে। ঠিক সেরকমই, যে কোনো অবজেক্টকে তুমি ডিস্টার্ব করো, ও যেরকম নর্মালি আছে সেই নর্মালি থাকতে তো ওর মধ্যে কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে না, বা থাকলেও কম থাকবে। তুমি যখনই তাকে ডিস্টার্ব করবে, তখন তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়। এটা গেল কনসেপ্ট। তাহলে দেখো কি করলাম আমি, আর তাহলে আরেকটা জিনিস যেটা বলতে যাচ্ছিলাম সেটা বলিনি, তারপর এটা বলবো, সেটা হচ্ছে যে আমরা ওয়ার্ক এনার্জি থিওরি পড়েছিলাম ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারটাতে। কার্যকরণ শক্তিতে কি পড়েছিলাম, যে কার্য এবং শক্তি এই দুটো একই জিনিস। তুমি যদি কারোর উপরে কাজ করো, লেটস সে ওই পেনটা নিচ থেকে, ধরো নিচ থেকে তুমি এই হাইটে তুলে আনলে, ঠিক আছে, এটা তোমার জন্য কি, এটা তোমার জন্য কাজ, কারণ তুমি এই কাজটা করেছো। কিন্তু সেটা এই পেনের জন্য কি, পেনের জন্য হচ্ছে স্থিতিশক্তির বৃদ্ধি। পেনটা যখন নিচে ছিল ওর মধ্যে একটা স্মৃতিশক্তি ছিলই, কিন্তু যখনই তুমি ওটাকে তুললে, ওটা তোমার জন্য কি, ওটা তোমার জন্য হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, সরি তোমার জন্য ওয়ার্ক ডান, কৃতকার্য, কিন্তু পেনের জন্য স্মৃতিশক্তির বৃদ্ধি। তাহলে একটা জিনিস বলো, যে স্থিতিশক্তি আর কার্য এটার মধ্যে সম্পর্ক কি, যে হ্যাঁ একই, যাই স্থিতিশক্তি তাই কার্য। তাহলে এর পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি বা ইউ, সেটা কত হবে, সেটা হবে তার উপরে কৃতকার্য, ওয়ার্ক ডান, রাইট? আর ওয়ার্ক ডানের ফর্মুলা কি, ওয়ার্ক ডানের ফর্মুলা আমি বললাম পিই কস θ1
মাইনাস কস থিটা টু। এই ছিল ফর্মুলা। এবারে আমাকে এইটা পোটেনশিয়াল এনার্জির ওয়ার্ক ডানের ফর্মুলা থেকে পোটেনশিয়াল এনার্জি বেরিয়ে গেল, কিন্তু আমাকে যেটা পরীক্ষায় দেবে সেটা হচ্ছে সর্বাধিক স্থিতিশক্তি। মানে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি বা ইউ ম্যাক্স। তুমি ভেবে দেখো তো যে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম কখন হবে, যখন আমি ম্যাক্সিমাম টর্কের এগেনস্টে গিয়ে কাজ করতে পারবো, তাই না? ম্যাক্সিমাম টর্ক যেখানে, যদি তার এগেনস্টে গিয়ে কাজ করতে পারি তবে গিয়ে বলবো যে আমার পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। হ্যাঁ, তার কারণ আমি ম্যাক্সিমাম এর এগেনস্টে গিয়ে কাজ করেছি। ম্যাক্সিমাম টর্ক কোথায় হয়? এইখানটাতে হবে ম্যাক্সিমাম টর্ক। কেন? যখন থিটাটা 90 তখন টর্ক কত হয়? টর্ক হয় পিই সাইন 90 বা পিই। এটাই টর্কের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এটাই টর্কের যদি ম্যাক্সিমাম ভ্যালু হয় তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে, তাহলে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি যদি আমি বার করতে হয় তখন আমাকে এই অ্যাঙ্গেল 90 ডিগ্রির উপরে কাজ করতে হবে। মানে ধরো আমি এখান থেকে, আগে ছিল অ্যাঙ্গেল কত? আগে শুরুতে প্রারম্ভিক কোণ ছিল হচ্ছে 90, এখন প্রারম্ভিক কোণ কত? প্রারম্ভিক কোণ হয়ে গেছে বিটা। মানে ছিল 90, সেখান থেকে হয়ে গেছে বিটা। এইটা করলে কি হবে? তখন ওর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়ে যাবে। তাহলে ইউ ম্যাক্সটা কি? ইউ ম্যাক্স হচ্ছে পিই, থিটা ওয়ানটা কত? থিটা ওয়ান 90, তাহলে কস 90 মাইনাস কস বিটা। তাহলে এটা কি হয়ে গেল? পিই কস 90 মানে কত? 0, 0 মাইনাস কস বিটা হয়ে যাচ্ছে মাইনাস কস বিটা। তাহলে ফাইনালি ভ্যালুটা কি পাচ্ছি? মাইনাস পিই কস বিটা, বা আরো পরিষ্কার করে লিখলে মাইনাস পি ডট ই। আমরা জানি যে ডট প্রোডাক্ট কি হয়? এ ডট পি মানে এবি কস থিটা, আর এদের মধ্যে কি হয়ে গেছে? মাইনাস পি কস বিটা, তার মানে পি ডট ই। ক্লিয়ার? তো তাহলে কি হয়ে গেল? ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জিটা নেগেটিভ এসে গেল। কিন্তু আমরা তো একটা জিনিস পড়েছি যে কোনো একটা বস্তু, তার উপরে যদি কোনো বহিস্থ কোনো সংস্থা যদি তার উপরে কাজ করে তাহলে পোটেনশিয়াল, তাহলে ওয়ার্ক ডানটা কি হয়? কৃতকার্যটা পজিটিভ হয়। তাহলে পোটেনশিয়াল এনার্জিটাও পজিটিভ হবে। মানে ধরো এর উপরে, এই পেনটা, এর উপরে প্রযুক্ত বল কোন দিকে কাজ করে? সবসময় নিচের দিকে। ঠিক আছে, তাহলে সিস্টেম কোন দিকে কাজ করছে? নিচের দিকে। কিন্তু আমি যদি এক্সটার্নাল এজেন্ট হই, বহিস্থ সংস্থা হই, সে যদি সিস্টেমের অপোজিটে যদি কাজ করি তাহলে কি হবে? তাহলে আমাদের কৃতকার্য সবসময় পজিটিভ হবে। তার কারণ কি? তার কারণ আমি এটাকে নিচ থেকে উপরের দিকে তুলছি, এই জন্য পোটেনশিয়াল এনার্জি সবসময় পজিটিভ হবে। ফাইন। কিন্তু এখানে নেগেটিভ বেরিয়েছে, নাকি আদৌ নেগেটিভ বেরোয়নি? আমাদের লেখে নেগেটিভ বলে ভুল হচ্ছে। কি হয়েছে ব্যাপারটা? দেখো, এটা কিন্তু মাইনাস পিটা কিন্তু অ্যাকচুয়ালি এর ভ্যালুটা পজিটিভ। তুমি বলতেই পারো যে স্যার দেখতে পাচ্ছি সামনে এত বড় করে মাইনাস লেখা রয়েছে, আপনি কি করে বলছেন যে এটা পজিটিভ? তার কারণ হচ্ছে, একটা জিনিস দেখো, এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে বিটা, এটা কিন্তু একটা স্থূল কোণ, অবটুস অ্যাঙ্গেল। এটা একটা অবটুস অ্যাঙ্গেল। তো তাহলে কি হয়? সেই জন্য কস বিটা সব সময় নেগেটিভ হবে, তাই না? তার কারণ যখনই এটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, অল সাইনের ঘরে চলে যাচ্ছে, তোমরা জানো এটা, যে এটা অল সাইন ট্যান কস ব্যাপার রয়েছে, এবং যখনই 90 ডিগ্রি থেকে বেশি তাহলে কি হচ্ছে? সাইন এর ঘরে চলে যাচ্ছে, কিন্তু অ্যাঙ্গেলটা রয়েছে কসে, তাহলে কি হয়ে যাচ্ছে? নেগেটিভ হয়ে যাচ্ছে। তাই নেগেটিভ হওয়ার জন্য কস বিটাটা কি হবে? নেগেটিভ। তাই এখানে এই ভ্যালুটাকে তুমি যদি বিচার করো তাহলে মাইনাস পি এর জন্য মাইনাস ভ্যালুটা হবে, আর কস বিটার জন্য নেগেটিভ কোনো একটা ভ্যালু হবে। যদি লেটস সে নেগেটিভ এক্স হলো, তাহলে নেগেটিভ নেগেটিভ কেটে গিয়ে পুরো জিনিসটা পজিটিভ। তাই জন্য ওই যে ব্যাপারটা বলেছিলাম যে কোনো জিনিস যদি আমি অপোজিটে গিয়ে কাজ করি, সিস্টেমের অপোজিটে গিয়ে কাজ করি, তাহলে সেটা সবসময় তোমার ওয়ার্ক ডানটা পজিটিভ হবে। আর এখানে তাই জন্য ওয়ার্ক ডানটা পজিটিভ হয়েছে, তাই জন্য পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি সেটাও পজিটিভ হয়েছে। ঠিক
তোমাকে যদি নর্মালি যদি স্থিতিশক্তির ফর্মুলা বলে তুমি এইটা দিয়ে এমসিকিউ প্রবলেম করতে পারবে, বাট যদি তোমাকে বলে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি, ম্যাক্সিমাম স্থিতিশক্তি, তার জন্য ফর্মুলা হচ্ছে এইটা। ক্লিয়ার? তো তাহলে এই ডাইপোল এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে সম্পর্ক, ইলেকট্রিক ফিল্ড থাকলে একটা ডাইপোল কিভাবে আচরণ করে, ও ঘুরতে থাকে, কিভাবে ঘোরে, কার জন্য ঘোরে, কোথায় গিয়ে আর ঘুরবে না, কোথায় সাম্যাবস্থা তৈরি হবে, কতটা ওয়ার্ক ডান করতে হবে, ঘুরে এক জায়গায় চলে গেলে সেটাকে আবার যদি আমি সরাতে চাই তার জন্য পোটেনশিয়াল এনার্জি কত তৈরি হচ্ছে, এই রিলেটেড যা ডিসকাশন ছিল এই ডিসকাশনটা হয়ে গেল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে? আমরা চাই আমাদের কমিউনিটি খুব তাড়াতাড়ি গ্রো করুক। আমাদের অলরেডি 2600 হয়ে গেছে। আমরা চাই খুব তাড়াতাড়ি এটা 3000-এর একটা ল্যান্ডমার্ক ক্রস করতে। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট যদি থাকে তাহলে ডেফিনেটলি হবে। ভিডিও দেখতে থাকো, পড়াশোনা করতে থাকো, কিপ এমিং, কিপ স্মাইলিং। আর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এটা ততক্ষণ বাই বাই।